সময়টা ভোরবেলা। 5 জনের একটা দল অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় একটা জঙ্গলের ভিতরে একটা পাথরের পেছনে একসাথে বসে আছে। কেন বসে আছে? তার কারণ পাথরের ঠিক অন্য পাশে একটা ভেড়া। দেখুন, এই 5 জন এবং ওদের ক্যাম্পে আরো যে 7 জন আছে, 3 জন বাচ্চা সহ, তারা কেউই গত 48 ঘন্টায় কোনো খাবার পায়নি। এই কারণে এই ভেড়াটাকে মারতে পারাটা খুব বেশি জরুরি। ভেড়াটাকে যদি মারা না যায় তাহলে এই 5 জন সহ ক্যাম্পে যারা আছে সবাই মারা যাবে খাবারের অভাবে। প্রায় ঘন্টা খানেকের মতো ওদের অপেক্ষা করতে হয়, কারণ ওদের কাছে ভেড়া মারার মতো তেমন কিছু ছিল না। শেষ পর্যন্ত অবশ্য ভেড়াটাকে মারতে পারে। ভেড়াটাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সবাই অনেকক্ষণ পরে, 48 ঘন্টারও বেশি সময় পরে খাবার পায়। এখানেই আমাদের গল্পটা শুরু। আপনি যদি মনুষ্য জাতির ইতিহাসটা দেখেন, আপনি খুব মজার একটা জিনিস দেখতে পারবেন। 1 মিলিয়ন বছর মানে হলো 10 লাখ বছর। আমরা সবাই জানি 1 মিলিয়ন মানে হলো 10 লাখ। প্রায় 2.5 মিলিয়ন বছর আগ পর্যন্ত বা প্রায় 25 লাখ বছর আগ পর্যন্ত মনুষ্য জাতিটা ছিল হান্টার গ্যাদারার জাতি। হান্টার গ্যাদারার শুনে আপনি যা ভাবছেন, অ্যাকচুয়ালিও তাই। এরা খালি হান্ট করতো এবং এরা গ্যাদার করতো, এরা শিকার করতো এবং আশপাশে যা পাওয়া যায় ওগুলা টোকায় খেত। এছাড়া মনুষ্য জাতির আর কোনো খাবারের আহরণ করার উপায় ছিল না। ইস্ট আফ্রিকা থেকে মিডল ইস্ট বলেন, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন বা এশিয়া, যেখানেই আপনি হোমোসেপিয়েন্সকে যেতে দেখেছেন বা হোমো ইরেক্টাস, হোমোসেপিয়েন্সের আগের যে ভার্সনগুলো ছিল তাদেরকে যেতে দেখেছেন, তারা সবাই ওই সব জায়গায় গিয়ে ওই সব জায়গার লোকাল যে খাবার ছিল, হোক সেটা পশু পাখি বা হোক সেটা গাছপালা, সেগুলাই খেয়েছে। হোমোসেপিয়েন্সের বা মনুষ্য জাতির ওই জায়গায় কি ফলবে এটার উপর তেমন কোনো কন্ট্রোল ছিল না এবং এই কারণে ওখানে যা ফলেছে ওইটা অনুযায়ী মনুষ্য জাতির অ্যাডাপ্ট করতে হয়েছে। কন্ট্রোলটা এই পাশে ছিল, এই পাশে একদমই ছিল না এবং মানুষ তাই করছে। মানুষ বিভিন্ন জায়গায় গিয়েছে, ওইসব জায়গায় যে ফসলাদি ছিল সেগুলা খেয়েছে, ওইসব জায়গায় যে পশু টশু ছিল সেগুলা মেরেছে। যখন শেষ হয়ে গেছে রিসোর্স, তখন মুভ করে আরেক জায়গায় চলে গিয়েছে, কোনো সমস্যা ছিল না। আজকের দিনে আমি আপনি মনুষ্য জাতি বলতে আমরা যাদের বুঝি, আমরা কিন্তু আর হান্টার গ্যাদারের জাতি নাই। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খাবার আহরণের জন্য, খাবার অর্জনের জন্য ডিরেক্টলি যাই না। হ্যাঁ, আমরা উন্নত জীবনের জন্য, আরো অনেক বেশি ভালো আইনের সুবিধার জন্য অনেক কারণে আমরা বিভিন্ন দেশে মাইগ্রেট করি, পাড়ি জমাই, বাট খাবার পাওয়া যাচ্ছে না আমাদের দেশে, বা আমাদের আশপাশে যে পশু আছে বা শস্য আছে ওগুলো শেষ হয়ে গেছে। এই কারণে আগের আমলের মানুষের মতো 2500-3000 বছর আগে যেভাবে মানুষ ঘোরাফেরা করতো ওভাবে কিন্তু আমরা এখন আর ঘোরাফেরা করি না। এই জিনিসটাকে ইংরেজিতে বলে ডোমেস্টিকেটেড হিউম্যান। বাংলা এই জিনিসটাকে আমরা বলতে পারি এখন আমরা হয়ে গিয়েছি গৃহপালিত মানব সভ্যতা। মানুষ এত অ্যাডভেঞ্চারাস একটা জাতি থেকে, আপনি চিন্তা করেন 10,000 বছর আগেও মানুষ পৃথিবীর কোনায় কোনায় গিয়েছে। কোনো আগুন জ্বালাইতে পারে না, মানুষের চাকা তখনও আবিষ্কার হয় নাই, কোনো ধরনের ভালো অস্ত্রশস্ত্র নাই, বন্দুক টন্দুক তো নাই। তারপরেও পৃথিবীর এমন কোনো কোনা নাই যেই কোনায় মানুষ যায় নাই এবং মানুষ রাজ করে নাই। সেই রকম একটা অ্যাডভেঞ্চারাস জাতি থেকে আমরা কিভাবে একটা ডোমেস্টিকেটেড জাতি হয়ে গেলাম, এটাই আমরা বোঝার চেষ্টা করব আজকের ভিডিওতে। Humans were extremely good at hunting. When we moved from hunting and gathering, we stopped being predators and started becoming prey to a great extent. Farming is absolutely revolutionary. When we discovered how to farm, we suddenly increased the ability of the land to support us. আপনারা হয়তো এগ্রিকালচারাল রেভলিউশনের কথা শুনেছেন, তাই না? আমি এগ্রিকালচারাল রেভলিউশনের পার্টটা বড় করবো না, বাট একদম সংক্ষেপে বলে রাখি। 1600-1700 সালের দিকে পৃথিবীর প্রায় প্রতিটি কোনায় দেখা গেল যে ফার্মিং এর ইমপ্রুভমেন্ট হচ্ছে। মানুষ বোঝা শুরু করলো যে বছরের কোন সময় কোন শস্যটা ফলালে ভালো হবে। মানুষ লাঙল ইউজ করা ভালো শিখলো, চাকা ইউজ করা ভালো শিখলো, আগুন ইউজ করা ভালো শিখলো এবং এরকম বিভিন্ন ইনভেনশনের কারণে পৃথিবীর প্রত্যেকটা কোনায় আমরা দেখলাম যে এগ্রিকালচারাল রেভলিউশন, বা সোজা বাংলায় বললে মানুষের শস্য ফলানোর ক্ষমতা বৃদ্ধি পেল। অনেক বিজ্ঞানী মনে করে যে যদি এগ্রিকালচারাল রেভলিউশন পৃথিবীতে না হইতো তাহলে আমরা কখনোই আজকের এই মানব সভ্যতা হইতে পারতাম না। এবং তাদের লজিকটা খুবই সিম্পল। আপনার পেটে যদি খাবার না থাকে তাহলে আপনি আইফোন কিভাবে বানানো যায় এটা নিয়ে চিন্তা করার সুযোগ পাবেন না, এবং আপনি তখনই অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে চিন্তা করার সুযোগ পান যখন আপনার বেসিক নিড ফুলফিল হয়, তাই না? পেটে ক্ষুধা নিয়ে তো আর কেউ ইলেকট্রিসিটি আবিষ্কার করার কথা ভাববে না, খুব অবভিয়াস একটা ব্যাপার। এই লজিকেই অনেক বিজ্ঞানী মনে করতেন যে এগ্রিকালচারাল রেভলিউশন যদি না হতো তাহলে মানব সভ্যতা আজকে যেই পর্যায়ে এসে পৌঁছেছে এই পর্যায়ে জীবনেও পৌঁছাইতো না। কিন্তু আর্গুমেন্টের জায়গাটা তখন আসে যখন অনেক বিজ্ঞানী এটা বলার চেষ্টা করে যে বর্তমান যে মানব সভ্যতা, এই মানব সভ্যতা আগের যে কোনো সময়ের থেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান। তারা প্রমাণ করার চেষ্টা করে যে এক সময় মানুষ কোনো বুদ্ধিশুদ্ধি ছিল না, তারা হান্ট করে বেড়াইতো, তারা ঘুরে সুরে বেড়াইতো, তারা খাবার যা পাওয়া যায় তাই খেত, তাদের অনেক কষ্ট সষ্ট ছিল। আজকে দেখো মানুষের কত বুদ্ধি, আজকে মানুষ মহাকাশে চলে যাচ্ছে, আজকে মানুষ চাঁদে চলে যাচ্ছে, আজকে মানুষ এত এত টেকনোলজি, গ্যাজেট, এআই এত কিছু বানাতে পারছে। সো আজকের মানুষের বুদ্ধি মনে হয় আগের মানুষের বুদ্ধির থেকে বেশি। বাট এইটার কখনো কোনো কনক্লুসিভ
কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায় না দুইটা কারণে। এক, আগের মানুষ এবং এখনকার মানুষের যে কম্পারিজন চার্ট ওটা ইউনিভার্সাল না। একজনকে আপনি কম্পেয়ার করতেছেন কতটুকু হান্ট করতে পারতো ওইটার হিসাবে, আরেকজনকে আপনি কম্পেয়ার করতেছেন এআই এর ডেভেলপমেন্ট কত হইলে এটার হিসাবে। দুইটা তো ঠিক যায় না, তাই না? বাট তার থেকেও বড় আপনি জিনিসটা একটু চিন্তা করেন, আইফোন বানানো বড় অ্যাচিভমেন্ট নাকি কোনো কিছু ছাড়া নৌকাও বানাইতে পারি না এরকম একটা সময়ে আমি আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ব্রিটেন থেকে, ইউরোপ হয়ে মনুষ্য জাতি পুরা পৃথিবীতে এত এত প্রজাতির মধ্যে রাজ করছে এমন একটা সময় যখন আমাদের কিছুই ছিল না। কোনটা আসলে বড় অ্যাচিভমেন্ট এবং কোনটা করার জন্য আসলে বুদ্ধিমত্তা বেশি দরকার হয়, এটা কিন্তু একটা আর্গু করার মতো ব্যাপার এবং দুইটা সাইডেই আর্গু করা সম্ভব। এই আর্গু করতে করতেই অনেকে মনে করেন যে গম বা উইট মনুষ্য জাতির জন্য যে সবচেয়ে বড় ক্ষতিটা করেছে এই ক্ষতিটা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো কিছু কখনোই করে নাই। আমি জানি এই ভিডিওটা একটু অদ্ভুত শোনাচ্ছে আপনাদের কাছে যে হঠাৎ করে গমের কথা কোত্থেকে চলে আসলো, বাট আপনারা যদি আমার সাথে থাকেন আমি পুরো ব্যাপারটা আপনাদের এক্সপ্লেইন করে বোঝাবো। পৃথিবীতে গম মানুষের যত ক্ষতি করেছে তত ক্ষতি মানুষ মানুষকে করে নাই, অন্য কিছু মানুষকে করে নাই, পৃথিবী মানুষকে করে নাই। গম মানুষের সবচেয়ে বড় শত্রু মনে করে অনেক বিজ্ঞানী এবং অনেক ফিলোসফাররা, যার মধ্যে আছেন ইউভাল নোয়া হারারি, যিনি সেপিয়েন্স বইটা লিখেছেন, যে বইটার থেকে আমাদের এই ভিডিওর অনেকখানি কনসেপ্টই আমরা নিয়েছি। একটু চিন্তা করেন আমার সাথে আপনারা ব্যাপারটা। একটা সময় মানুষ কিছুই ছিল না তার, সে ঘুরে বেড়াইতো, কোনো কিছু পাওয়া গেলে খেত, শিকার করতে পারলে খেত, যদি না পেত 24 ঘন্টা না খেয়ে থাকতো, ফ্রি ছিল, কোনো টেনশন ছিল না, না ছিল কোনো চাকরি বাকরি, না ছিল কোনো ব্যবসা বাণিজ্য, না ছিল কোনো ঝামেলা, ছোট ছোট গ্রুপে মানুষ চলতো, না ছিল কোনো বাধা বিগ্রহ, না ছিল কোনো বড় বড় যুদ্ধ, না ছিল দেশ, না ছিল ভিসা, কোনো ঝামেলাই ছিল না মানুষের সাথে। সবাই স্বাধীন এবং আমরা জানি স্বাধীনতার থেকে বড় গিফট মনুষ্য জাতির ইতিহাসে আসলে আর কিছু নাই। এবং এরকম একটা সময়ে একটা ছোট্ট গ্রুপ, 4-5 জনের একটা গ্রুপ ঘুরতে ঘুরতে মিডল ইস্টের একটা জায়গায় যায়। মিডল ইস্টের ওই জায়গাটায় যে এই গ্রুপটা 4 জনের একদম ছোট্ট একটা গ্রুপ, ওরা দেখে যে একটা মাঠ, সেই মাঠের ভিতরে অনেকখানি জুড়ে একটা ফসল ফলে আছে। তো এই ফসল ফিল্ডটা ছিল আসলে গমের ফিল্ড এবং এই 4 জনের গ্রুপটা অনেক কষ্ট করে 2 দিন ধরে ওরা হারভেস্ট করার চেষ্টা করে এবং ফাইনালি 2 দিন পরে ওরা 1 বাটি গমের মতো হারভেস্ট করতে পারে। তো ওই গমটা খায়, খেয়ে ওদের খুব ভালো লাগে, খেয়ে ওদের পেটও ভরে যায় এবং ওরা ভাবে যে না, গম একটা নতুন খাবার, এই খাবারটা আমরা পাইছি, এই খাবারটা মনে হয় খাওয়া যায়। কিন্তু প্রবলেম হলো এই গম হারভেস্ট করতে তো আমাদের কাছে কিছু নাই, আমরা মানুষ মাত্র 4 জন, আমাদের তখনও তো কিছু আবিষ্কার হয় নাই চাষবাস করার, সো একদম হাত দিয়েই করতে হচ্ছে বা পাথর টাথর দিয়ে করতে হচ্ছে, কোনো উপায় নেই। তো ওই 4 জন গ্রুপের যে লিডারটা ছিল ওই লোকটা বলে যে আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এই গমের বীজগুলা আবার লাগাই, এইবার আমরা গাছ খুব বড় হওয়ার আগেই কেটে ফেলবো, তাহলে আমরা খালি হাত দিয়ে কেটে ফেলতে পারবো, আমাদের হাতে তো ছুরি টুরি তেমন কিছু নাই, একটু পাথর টাথর আছে, এগুলা দিয়ে আমরা গম এখন একদম বাচ্চা অবস্থায় আসলে গাছগুলাকে উপড়ায় ফেলবো, যাতে করে আর একটু কম কষ্টে আমরা হারভেস্টটা শেষ করতে পারি। যেই কথা সেই কাজ, 2টা বিশাল মাঠ জুড়ে এই 4 জন অনেক কষ্ট করে গম লাগাইলো। এখন সমস্যা হইলো শুধু গাছ লাগাইলে তো হবে না, মিডল ইস্টের মতো একটা জায়গায় গাছ লাগিয়েছি, এখানে পানি নাই, পানি আছে দূরে একটা নদীতে। তো 4 জনের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হলো, তুমি প্রত্যেকদিন সকালবেলা যাবা, নদীর থেকে পানি এনে এই 2টা আমাদের যে ফিল্ড বা ক্ষেতের মধ্যে আমরা গম লাগিয়েছি এই 2টা পানি ঢালবা, কারণ ততদিনে মানুষ এইটা জানে যে পানি ছাড়া ফসল ফলে না, পানি ছাড়া গাছ বড় হয় না। গেল। 4 জনের মধ্যে আরেকজন লোক ছিল, তাকে বলা হইলো রাত্রেবেলা হরিণ টরিন এইসব জীবজন্তু এসে আমাদের গম খেয়ে ফেলতে পারে, তুমি সারা রাত পাহারা দিবা যাতে করে কোনো পশু এসে আমাদের এই 2 মাঠের ফসল খেয়ে না ফেলে। দায়িত্ব পাইল উনি। কিছুদিন পরেই দেখা গেল 2টা মাঠ গোল্ডেন শস্যতে পুরা ভরে গিয়েছে, সবাই খুব খুশি। এবং ততদিনে ওই 4 জনের গ্রুপটার সাথে আরো 3টা বা 4টা আশপাশের গ্রুপ জড়িত হয়েছে এবং সবাই খুব সেলিব্রেশন করা শুরু করলো যে ফাইনালি আমাদের খাবারের কষ্ট, কারণ মনুষ্য জাতির একটা বড় কষ্ট ওই সময় পর্যন্ত ছিল খাবারের কষ্ট, সো ফাইনালি আমাদের মনে হয় খাবারের কষ্ট রিজলভ হয়েছে, আর কখনোই মনুষ্য জাতির আমাদের খাবারের কষ্ট পেতে হবে না। সবাই খুব খুশি, আশপাশে একদম আনন্দ, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে যে হ্যাঁ আমরা মনে হয় খুব বড় একটা জিনিস অ্যাচিভমেন্ট করতে পেরেছি। উনারা একটা জিনিস বুঝতে পারেন নাই যে উনাদের এই অ্যাচিভমেন্টটার কারণে পৃথিবীতে চাকরির সৃষ্টি হলো, পৃথিবীতে ব্যবসার সৃষ্টি হলো এবং পৃথিবীতে মনুষ্য জাতির ফ্রিডম একেবারে নাই হয়ে গেল। এই গ্রুপগুলা কিছুদিন পর দেখলো যে আচ্ছা কয়েকদিন পর পর পানি দিতে হয় এটা তো আমরা জানি, সার দিতে হয় এটাও আমরা মোটামুটি জানি, পশু পাখির থেকে এগুলোকে প্রোটেক্ট করতে এটাও আমরা জানি। সো আমরা আগে ঘুরে বেড়াইতাম পুরো পৃথিবী জুড়ে, যেখানে 2 চোখ যাইতো চলে যাইতাম, এখন আমরা তাই করতে পারবো না। সো ওরা এই ফিল্ডগুলোর আশপাশে কিছু কুড়ে ঘর টাইপ বানানোর চেষ্টা করলো এবং এই কুড়ে ঘরের ভিতরে ওরা পার্মানেন্টলি থাকা শুরু করলো। এটা ছিল পৃথিবীর প্রথম ভিলেজ এবং এই গ্রামে আশপাশ থেকে আরো মানুষ যুক্ত হলো, কারণ সবাই জানলো যে এখানে খাবার খুব সহজে পাওয়া যায়, যেহেতু খাবার সবার একটা কমন নিড। আস্তে আস্তে এই গ্রাম বড় হওয়া শুরু করলো, কিছুদিন বোঝার আগেই দেখা গেল যে এটা 2000 জনের একটা গ্রাম হয়ে গেছে। এর আগে পৃথিবীর ইতিহাসে এত অল্প জায়গার মধ্যে এত মানুষ একসাথে কখনোই থাকে নাই এবং এত অল্প জায়গার মধ্যে এত মানুষ একসাথে থাকে, যা হওয়ার তাই হইলো, ভাইরাস ছড়ানোর সৃষ্টি হইলো। আগে যখন ভাইরাস হতো তখন সেই ভাইরাসগুলো একজনের থেকে আরেকজনের কাছে সহজে যেতে পারতো না এবং কয়েকজনের কাছে যে শেষ হয়ে যেত, কারণ মানুষ থাকতোই এত দূরে দূরে। কিন্তু এখন যেহেতু এক জায়গায় অনেক মানুষ, সবার মধ্যে অনেক ডিজিজ, একজনের কাছ থেকে আরেকজনের খুব সহজে জ্বর জারি হওয়া,
শুরু করলো এবং এমন এমন রোগ হওয়া শুরু করলো যেগুলোর ব্যাপারে এই মনুষ্য জাতির কোনো ধারণাই ছিল না। মানুষ মারা যাওয়া শুরু হলো পাগলের মতো। মানুষ যখন মারা যাওয়া শুরু হয়, এক জেনারেশন বা 2 জেনারেশন পরে মানুষ রিয়েলাইজ করলো, আচ্ছা আমাদের তো এই ফার্মগুলাতে ফার্মিং করতে, আমরা যে জমিতে গম টম লাগাইছি এই জমিগুলাতে চাষবাস করতে তো আমাদের মানুষ লাগবে। মহিলাদেরকে এনকারেজ করা হলো আরো বাচ্চা নেওয়ার জন্য এবং মহিলারা টানা বাচ্চা নেওয়া শুরু করলো। প্রতি 9 মাসেই মোটামুটি একটা করে বাচ্চা নেওয়া শুরু করলো, 2টা করে বাচ্চা নেওয়া শুরু করলো। প্রত্যেক ফ্যামিলিতে 30টা 40টা 50টা 60টা করে বাচ্চা নেওয়া শুরু হলো। এত বাচ্চাকে তো কেয়ার করা সম্ভব না একটা মায়ের পক্ষে। মায়ের মৃত্যু হওয়া শুরু হলো। মায়ের মৃত্যু হইলে বাই প্রোডাক্ট হিসেবে কি হয়? বাচ্চার মৃত্যু শুরু হইলো। হাই মর্টালিটি হয়ে গেল, বাচ্চা মরতেছে, মা মরতেছে, খুব বাজে একটা অবস্থা। এবং মনুষ্য জাতির প্রথম ম্যাসাকারটা এই সময় হওয়া শুরু হইলো, যেটা কারোরই আসলে ফল্ট না, জাস্ট ওই গমের কারণে এক জায়গায় থেকে যাওয়ার ফল হিসেবে এই ব্যাপারগুলো হওয়া শুরু হলো। কিন্তু আপনি মজার ব্যাপারটা দেখেন, ওই যে কিছু মানুষ প্রথমে আসছিল না, যারা প্রথমে এসে ঠিক করলো যে এই 2টা ফিল্ডে আমরা গম লাগাবো, ওই গ্রুপের কয়েকজন ভাবলো, আচ্ছা এখানে তো আমরা প্রথম আসছি, এই ফিল্ডগুলা বা এই মাঠগুলা তো টেকনিক্যালি আমাদের, আমরা একটা কাজ করি, আমরা এখন আর কাজবাজ করবো না। আমাদের গ্রামে এখন প্রায় 2-3 হাজার মানুষ আছে, এই 2-3 হাজারের মধ্যে ইয়াং যারা আছে তাদেরকে লাগাই দিই, তারা ফার্মিং করবে, তাদেরকে আমরা এর বদলে ফ্রি গম দিব, ফ্রি শস্য দিব এবং ওরা এই ফ্রি শস্যের বিনিময়ে সারাদিন ফার্মিং করবে, আমরা আর কোনো কাজকর্ম করব না। শুরু হলো পৃথিবীর প্রথম চাকরি। যারা আগে জমি দখল করছিল তারা হয়ে গেল জমির মালিক এবং বাকিরা হয়ে গেল প্রজা। ক্লাস ডিভিশন যে ব্যাপারটা, এক দলের কাছে থাকবে সম্পত্তি, আর এক দল ওই দলের সম্পত্তি বাড়ানোর জন্য কাজ করবে, এই ব্যাপারটাও গমই সৃষ্টি করলো। আবার আপনি সমস্যাটা দেখেন, আগে পৃথিবীতে চারদিকে মানুষ ঘোরাফেরা করতো, মানুষের যেখানে ইচ্ছা যাইতো, অনেক ভ্যারাইটির খাবার দাবার খেত, কখনো মাছ খেত সাগরের পারে, যে কখনো অদ্ভুত সব পশু টশু খেত, কখনো নতুন কোনো ধরনের গাছ পেত। বাট এখন সবই হয়ে গেল গম সেন্ট্রিক। ওই অল্প একটু জায়গার মধ্যে আশপাশে যা যা পাওয়া যায় তাই। এবং গম কিন্তু খুব পুষ্টিকর খাবার না, আমরা জানি এখন যে কার্বোহাইড্রেট খুব একটা ভালো জিনিস না। তো এরপরে দেখা গেল যে মানুষের হেলথও খারাপ হওয়া শুরু করলো। আগে সবাই ছিল ফিট, এখন দেখা গেল কয়েকজন মানুষ একটু মোটা, তারপরে দেখা গেল তাদের অফস্প্রিং, তাদের পরবর্তী জেনারেশনরা আরেকটু মোটা, কয়েকজনের হওয়া শুরু করলো ডায়াবেটিস, কয়েকজনের হওয়া শুরু করলো ব্লাড প্রেশার। আস্তে আস্তে দেখা গেল মানুষ আগে যে শক্তিমান জীব ছিল, যাকে সবাই ভয় পাইতো, ওই অবস্থাটা নাই। মানুষ আস্তে আস্তে কেমন যিনি মরা মরা হয়ে যাওয়া শুরু করলো। জাস্ট তারপরের 50,000 বছরে ওই যে 4জন একটা মাঠ দেখে ঠিক করছিল না যে ওখানে ওরা গম ফলাবে, জাস্ট তার 50,000 বছর পরে মানুষ হয়ে গেল পুরাপুরি গৃহপালিত। এখন মানুষ সকালবেলা উঠে চাষ করে, সারাদিন কষ্ট করে। একসময় যে মনুষ্য জাতি একটা ফ্রি বার্ড ছিল, তার যেখানে ইচ্ছা চলে যেত, কোনো টেনশন ছিল না, কোনো চাকরি ছিল না, পৃথিবীতে কোনো ব্যবসা ছিল না, ওরকম ব্যাপার এখন আর নাই। এখন সবাই সকালে উঠে অনেক কষ্ট করে চাষবাস করে, কারণ তার মহাজনের জন্য তার কাজ করতে হচ্ছে। সেই মহাজনকে সে সারাদিন কাজ করার পর বোঝায় দেয় খাম, কষ্ট টষ্ট গরমের মধ্যে, এবং তারপরে সে বদলা হিসেবে একটুখানি শস্য পায় বা এক বাটি শস্য পায়, এবং এভাবেই তার জীবন পরিচালনা করা তার শুরু হইল। মানুষের জীবনে যে ভয়ঙ্কর আনন্দের ব্যাপারটা ছিল ফ্রিডম, ওই ব্যাপারটা মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া হইলো এবং এটা কেউ কোনো ইন্ডিভিজুয়াল নেয়নি, এটা মানুষই নিজের সাথে করছে। এই যে এই পুরো ফেনোমেনটা, এটাকে বলা হয় হুইট প্যারাডক্স। কিভাবে গম মানুষকে ডোমেস্টিকেট করে ফেললো। ডোমেস্টিকেট সাধারণত আমরা পশুর জন্য বলি, যে গৃহপালিত পশু, ডোমেস্টিকেটেড অ্যানিমাল। বাট গম যে মানুষকে ডোমেস্টিকেট করে ফেললো, মানুষ অনেক ভাবতো যে না আমরা মনে হয় গম ফলাই, কিন্তু গমই যে আসলে মানুষকে কন্ট্রোল করে, উল্টা না ব্যাপারটা। এই ফেনোমেনাটাকে বলা হয় হুইট প্যারাডক্স। প্রশ্ন হইল, মানুষের মতো এত বুদ্ধিমান একটা জাতি এত বড় একটা ভুল করলো কিভাবে? এটার 2টা কারণ আছে। প্রথম কারণ, হিস্টোরিক্যালি মানুষ নিজেকে যত বুদ্ধিমান ভেবে আসছে, কখনোই মানুষ অত বুদ্ধিমান না, এবং এটা আজকের জন্য সত্যি। আপনার আশপাশে আপনি যাদেরকে দেখেন, তারা নিজেদের যে যত বড় বুদ্ধিমান ভাবে, তার আসলে তত বুদ্ধি নাই। হিস্টোরিক্যালিও এটা সত্য, আজকের জন্য এটা সত্য। দেখেন, আমি ওই উইটের এক্সাম্পলটাই বলি আপনাদের, যে ওই যে গমের ফসলগুলা ছিল না, যে মাঠে মাঠে হইতো, ওই দূরের থেকে পানি আনতে হইতো। তো মানুষগুলো ভাবলো যে এত দূরের থেকে পানি আনবো, আমরা একটা কাজ করি, আমরা এইখানে একটা খালের মতো খনন করি, একটা কুয়ার মতো বানাই, পুকুর থেকে পানি এনে এখানে জমায় রাখবো, এখান থেকে তারপর আমার খেতে দিব, তাহলে তো আমার কষ্ট কমে গেল, তাই না? কষ্ট হাফ হয়ে গেল, প্রত্যেকদিন আমার পুকুরে যাওয়া লাগতেছে না। কথা আংশিক সত্য। কিছুদিন পরে দেখা গেল যে কুয়ার দেয়াল ভেঙে যাচ্ছে, কুয়ার দেয়াল ঠিক করো। কিছুদিন পর দেখা গেল পানিতে ময়লা, পানি ছাকার একটা ব্যবস্থা ঠিক করো। তার কিছুদিন পর দেখা গেল কুয়ার ভিতরে একজন যে মরে গেছে পানি আনতে যে। এরকম অ্যাক্সিডেন্টাল ডেথ তো আগে হইতো না, আগে সব নর্মাল ডেথ হইতো। বাট এখন কি আর করা, ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপ হচ্ছে, অ্যাক্সিডেন্টাল ডেথও তার মানে অত বাড়তেছে। কিছু করার নাই আমাদের, এগুলো আমাদের সিস্টেমের লস হিসেবে ধরে নিতে হবে। এবং এই সাইকেলটা চলতেই থাকলো, এবং মানুষের প্রত্যেকটা কাজ, সে যেভাবে আমি অনেক বুদ্ধিমানের মতো একটা কাজ করছি, ওই কাজটাই ঘুরে ফিরে এসে তাকেই ব্যাকফায়ার করে, এটা সে কখনোই রিয়ালাইজ করে না। এবং 2 নম্বর কারণটা হলো, মনুষ্য জাতি একমাত্র জাতি যার লাক্সারি ইভেনচুয়ালি বিকামস আ নেসেসিটি। তার মানে কি, আমি একটু সহজ করে বলি আপনাদের। এক সময় রাজা ছিল পৃথিবীতে, খুব বেশি দিন আগের কথা না, 200-300 বছর আগে। আমরা জানি যে পৃথিবীতে রাজা ছিল, রাজারা রাজ করতো। রাজার কি এসি ছিল? ছিল না। রাজা কি খুব ল্যাভিশ একটা বাড়িতে থাকতো আজকের স্ট্যান্ডার্ডে?
না, আপনারা যারা ক্যাসেল ট্যাসেলে গেছেন আপনারা জানেন, আমি অনেক ক্যাসেলে ঘুরেছি জীবনে, অনেক কষ্ট করে চিপা দিয়ে উঠে ক্যাসেলের উপর পর্যন্ত যেতে হয়, না আছে লিফট, না আছে ভালো সিঁড়ি, খেয়াল না করলে পড়েও যাইতে পারে রাজা, খুব বাজে অবস্থা। ঠান্ডায় প্রোটেকশন বা গরমে রাজার জন্য কি এসি ছিল না। 300 বছর আগে 400 বছর আগে পাংখা পুলার টাইপ মানুষজন ছিল, বাংলাদেশি ভাষায় ইংরেজরা পাংখা পুলার বলতো, যারা এভাবে টেনে টেনে বাতাস দিত, বাট খুব একটা আরামদায়ক অবস্থা কিন্তু রাজাদের ছিল না। যেটা ছিল ওই রাজাদের লাক্সারি, যে আমাকে একজন বাতাস করতেছে বা আমার এই সিঁড়িটা দিয়ে আমি উপরে থাকতে পারতেছি। বুঝতে পারতেছেন আমি কি বলার চেষ্টা করতেছি? রাজা কিন্তু কোনোদিন গাড়িতে চড়ে নাই ওই সময়, 300 বছর আগে 400 বছর সে ঘোড়ায় চড়ে দুলতে যাইতো, তার অনেক কষ্ট হইতো ঘোড়ায় উঠতে, ঘোড়া থেকে নামতে, রিক্সা ছিল না, গাড়ি ছিল না, কিছুই না। আজকের দিনে একজন যে প্রজা, যে একদম মানুষের বাসায় কাজ করতেছে, যার কোনো বড়লোকি অবস্থা নাই, যার জীবনও ভালো না, সেও কিন্তু ওই রাজার থেকে উন্নত জীবন কাটাচ্ছে ওই রাজার স্ট্যান্ডার্ডে। ওই রাজাকে যদি বলা হইতো যে তুমি তোমার রাজার জীবনটা চাও, নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে লিফট থাকবে, যেখানে সিঁড়ি থাকবে, যেখানে খাবার থাকবে প্লেটের উপরে, যেখানে ঘোড়ার গাড়ি থাকবে না, রিক্সা থাকবে বা গাড়ি থাকবে, ওই জীবনটা তুমি নিবা। রাজার কাছে ওইটা মনে হইতো লাক্সারি, কারণ রাজা তো ওই জিনিস দেখে নাই, তার কাছে ওই সময় ওই স্ট্যান্ডার্ডে তার লাইফ সে কাটাইছে। বাট এই প্রজার কাছে কিন্তু ওই জিনিসটা নর্মাল, যে জিনিসটা এই প্রজার কাছে নর্মাল, ওই জিনিসটাই রাজার কাছে লাক্সারি। রাজার লাক্সারি প্রজার জন্য নর্মাল হয়ে গেছে, এবং প্রত্যেকটা মানুষের সাথে এই ব্যাপারটা হয়। লাক্সারি ইভেন্চুয়ালি বিকামস আ নর্মাল থিং, এবং নর্মাল হওয়ার পরে এবং কমোডিটি হয়ে যাওয়ার পরে ওই লাক্সারির আর কোনো ভ্যালুই থাকে না। এত জটিল আলাপে আমাদের যাইতে হবে না। আপনি যেদিন ফোনটা কিনছিলেন, আপনার নতুন ফোন, ওই দিন আপনার যে আনন্দ লেগেছিল, আজকে আপনি যখন আপনার ওই ফোনটার দিকে তাকান, আপনার কি ওই আনন্দটা লাগে না? কারণ ওই দিন এটা ছিল লাক্সারি, ওই দিন এটা ছিল হ্যাপিনেস, আজকে জাস্ট এটা একটা নর্মাল ব্যাপার, এটা তেমন স্পেশাল কিছু না, এটা নিয়ে কথা বলারও কিছু নেই। এবং এই ব্যাপারটা মনুষ্য জাতিকে সারা জীবন, মনুষ্য জাতির ইতিহাসের শুরু থেকে খোঁচায় গেছে। একসময় মনে হচ্ছে আমি আরো ভালো জীবনের জন্য এটা করব, মানুষ এটা বুঝে নেই, ওই ভালো জীবনটা নর্মাল হয়ে গেছে, এবং উল্টা ওই ভালো জীবনটা বানাইতে যে যা সমস্যাগুলো হয়েছে, সেই সমস্যাগুলো উল্টা ঘুরে তাকে ব্যাকফায়ার করা শুরু করছে। গমের মানুষকে এভাবে গৃহপালিত করার ইতিহাসটা আমার খুব পছন্দের ইতিহাসগুলোর একটা, এবং আমি যত হিউম্যান স্টোরি পড়ছি, মনুষ্য জাতির যে হিস্টোরি ইতিহাস পড়ছি, তার মধ্যে এই গল্পটা আমাকে কেন জানি খুব বেশি অ্যাট্রাক্ট করে। আমি ভাবলাম আপনাদের সাথে ওই গল্পটা শেয়ার করি। নতুন ব্যাকগ্রাউন্ড, নতুন বাসায় আমি মুভ করেছি, সো আমাকে জানাবেন ব্যাকগ্রাউন্ডটা কেমন। ব্যাকগ্রাউন্ডটা একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমি বসার কারণে ব্যাকগ্রাউন্ডের মূল জায়গাটাই দেখা যাচ্ছে না, কিছু করার নেই। ভালো থাকেন সবাই। এরকম যদি হিস্টোরিক্যাল গল্প আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আরো কয়েকটা বানাতে। তারা